ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সহ যারা বুদ্ধিমান তারা এখনই ভালো রেজাল্ট করে সিজিপিএটা বেশি করে রাখবে, কারণ ফোর্থ ইয়ার থার্ড ইয়ার তখন সিলেবাস বেশি, অন্যান্য ব্যস্ততা চলে আসবে, তাই না? চাকরি বাকরির ইয়ে আছে। সুতরাং এখন এই যে ফার্স্ট ইয়ারটা তো তোমাদের অটো পাস হলো, পরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে, ঠিক আছে? আমি একটু দেখি আমাদের তাহলে তোমরা এখন থেকে রেগুলার ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অল্প অল্প করেই পড়ানো হচ্ছে, ওগুলো দেখে রাখবা, কারণ পরে কিন্তু আবার প্রথম বর্ষের পরীক্ষা হবে, দ্বিতীয় বর্ষে ক্লাস চলবে। প্রথম বর্ষে কিন্তু অটো প্রমোশন দিলেও পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু ডেট দিয়ে দিবে, ঠিক আছে? সুতরাং এমন না যে প্রথম বর্ষের পরীক্ষা হবে না, প্রথম বর্ষে কিন্তু পরীক্ষা হতে পারে। বুঝতে পারছো? হ্যালো, তার মানে প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু হতে পারে, আবার দ্বিতীয় বর্ষের গুলো তোমরা আস্তে আস্তে পড়তে থাকবা। এটা চলমান, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চেষ্টা করবা ভালো রেজাল্ট করতে, এটাতে সময় দিবা বেশি, কারণ পরে বারে বারে আমি কিন্তু বলতেছি পরে পস্তাবা কিন্তু। থার্ড ইয়ারে বড়, ফোর্থ ইয়ারও প্রচুর সিলেবাস, বুঝতে পারছো? তখন অন্যান্য ব্যস্ততা চলে আসবে। এজন্য আগেই যারা বুদ্ধিমান তারা আগেই সিজিপিএ ভালো করে ফেলবে, তোমার রেজাল্টটা টেনে টেনে রাখবে, বুঝছো? আগেই রেজাল্ট টেনে, তোমাদের তো সিজিপিএ সিস্টেম, একটা মোটামুটি ভালো থাকলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একটু খারাপ হয়ে গেল, ওই ফার্স্ট ইয়ারের জন্য তোমার রেজাল্টটা খারাপ হবে না, এটা ব্যালেন্স থাকবে, হ্যাঁ? তাহলে আজকে দেখো আমাদের যে তুলনামূলক অঙ্গ সংস্থান দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মেনলি আছে কি তোমাদের এই যে প্রোটোজোয়া বা এককোষী প্রাণী। হ্যাঁ, এখান থেকে প্রোটোজোয়ার কোন জিনিসগুলো আসে, প্রোটোজোয়ার ওই যে কঙ্কালটা আমরা পড়ছিলাম, তাই না? তারপর আমরা কি পড়লাম, চলনের এটা দেখছিলাম। হ্যাঁ, আজকে আমরা কি করতে হবে, প্রোটোজোয়ার চলন ও প্রোটোজোয়াদের চলন অঙ্গাণুর মধ্যে তুলনা, এগুলো আজকে পড়তে হবে। এটা তো হয়েছিল না, তাই না? এটা কি হয়েছিল? না, দেখো তো, না এটা হয়নি। এই ক্লাসগুলো আজকে এই যে এই পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে অ্যামিবয়েড চলন, ফ্লাজেলীয় চলন, সিলিয়ারি চলন, গ্লাইডেলীয় চলন। তাহলে আমরা একটু প্রথমে দেখো, খুব একটা কঠিন না, আমি যদি বেসিক্যালি দেখো পড়ি। আসছে সবাই কয়জন? এই কয়জন কেন? হ্যাঁ, এত কম হলে কেমনে হবে? দেখো, না বুঝতে পারলে বইলো। এটা হচ্ছে কি তাহলে, প্রোটোজোয়ার চলন অঙ্গাণু। এই যে আমরা যে মানুষ, আমাদের চলাচলের জন্য কিন্তু পা আছে, কিন্তু যারা প্রোটোজোয়া যেহেতু তারা এক কোষী, তাদের কিন্তু ওইভাবে ইয়ে নাই, মানে তাদের চলার জন্য সৃষ্টিকর্তা যে এরকম কিছু কিছু চলন অঙ্গাণু দিয়ে দিছে। একটা হচ্ছে ক্ষণপদ। ক্ষণপদ আমরা সবাই জানি, এটা কার থাকে? অ্যামিবা। অ্যামিবা, অ্যামিবা। তাহলে আমাকে মনে রাখতে হবে যখন বলবো যে চলন অঙ্গাণু সমূহের আসলে কি গুরুত্বটা কি হচ্ছে এখানে, বিশেষ একটা ক্ষমতা, যেহেতু এরা নিম্ন শ্রেণীর প্রাণী, যেহেতু এরা কি, এরা নিম্ন শ্রেণীর প্রাণী, এর জন্য স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম। কিন্তু তাদের চলাচলের জন্য, চলাচল কেন করবে? খাদ্য গ্রহণের জন্য করবে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য করবে। প্রাণী মানেই তো চলাচল করতে পারবে, তাই না? নড়াচড়া করতে পারবে। তাহলে ক্ষণপথ, ক্ষণপথ ইংলিশটা জেনে রাখো, এটা হচ্ছে সিউডোপোডিয়া। সিউডো মানে মিথ্যা, পোডিয়া মানে পা, তাইলে মিথ্যা পা মানে কি? ধরো এটা হচ্ছে অ্যামিবা। হ্যাঁ, এখন ও এই পাশে এইদিকে যাবে, তখন ও আস্তে করে ও শরীরের একটা এই যে এরকম সাইটোপ্লাজমটা বের করে এরকম একটা ক্ষণপদের সৃষ্টি করবে। এটা হচ্ছে অ্যামিবা। তারপরে ফ্লাজেলা, ফ্লাজেলা এরকম অনেকের থাকতেছে। ফ্লাজেলা এই যে লম্বা এরকম থাকে সুতার মতন, সিলিয়া আরো সূক্ষ্ম হয়, মায়োনিম। তার মানে এই চারটা কি কি বললাম? ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া, মায়োনিম।
এখন এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলার কি দেখো, এগুলার হচ্ছে গুরুত্ব কেন, যদি প্রশ্ন আসে শ্রেণীবিন্যাসগত গুরুত্ব, কারণ হচ্ছে এরা কি জীবনযাপন পদ্ধতির জন্য এগুলোর গুরুত্ব অপরিসীম। এখন চলন অঙ্গাণু প্রোটোজোয়া উপরাজ্যের শ্রেণীবিন্যাসে বিশেষ ভূমিকা পালন করে। শ্রেণীবিন্যাস বলতে বোঝাচ্ছে কি প্রোটোজোয়ার যে বিভিন্ন প্রাণীগুলো আছে সেটা কোন শ্রেণীর, কারো ফ্লাজেলা থাকতেছে, কারো ক্ষণপথ, কারো সিলিয়া, একজনের কিন্তু সব থাকে না। এক একটা প্রাণীর প্রোটোজোয়ারই বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্নটা থাকে, এগুলোর জন্য শ্রেণীবিন্যাস ওই অনুযায়ী এদেরকে শ্রেণীবিন্যাসে ফেলা হয়। যেমন হচ্ছে এই যে, যেমন ধরো সার্কোডিনা, সার্কোডিনা এই যে এই জিনিসগুলো মনে রাখবা। সার্কোডিনা হচ্ছে উপপর্বের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটা। হ্যাঁ, তার মানে প্রোটোজোয়া, প্রোটোজোয়া হচ্ছে উপরাজ্য মানে সাব কিংডম, তার মধ্যে যে আছে হ্যাঁ উপপর্ব আছে কি সার্কোডিনা সাব ফাইলাম, সেটা হচ্ছে ক্ষণপদের সাহায্যে, এটা হচ্ছে অ্যামোইবা, এখানে জেনাসের নিচে দাগ দিতে হবে, অ্যামোইবা প্রোটিয়াস। অ্যামিবার বৈজ্ঞানিক নামটা শিখে রাখবে, এটা বারে বারে আসবে। AMOE অ্যামিবা, BA অ্যামিবা প্রোটিয়াস, PROTEUS অ্যামিবা প্রোটিয়াস। এটা ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে বা বলতে পারে যে এককোষী প্রাণীর নাম বলো তো, প্রোটোজোয়া তো পড়ছো, তখন বলে দিবে অ্যামিবা প্রোটিয়াস। তারপরে কি আসতেছে, ম্যাস্টিগোফোরা উপপর্বের বৈশিষ্ট্য হলো ফ্লাজেলা থাকে, তাহলে কার থাকতেছে, সার্কোডিনার থাকতেছে হচ্ছে ক্ষণপদ, অ্যামিবা, ম্যাস্টিগোফোরা হচ্ছে উপপর্ব সাব ফাইলাম, তাদের চলনাঙ্গ ফ্লাজেলা, যেমন ইউগ্লিনা, ইউগ্লিনা ইউগ্লিনা এটার নামও পড়ে ফেলতে হবে। ইউগ্লিনা হচ্ছে তাহলে কি ম্যাস্টিগোফোরা উপপর্ব, এই যে এই লাইনগুলা। তারপরে সিলিয়াটা শ্রেণীর, এটা আবার সিলিয়াটা আলাদা একটা শ্রেণী আছে, যাদের সিলিয়া থাকে বলেই শ্রেণীর নাম হচ্ছে সিলিয়াটা, এদের নাম কি প্যারামেশিয়াম জেনাস। এখন যদি বলে সিলিয়াটা শ্রেণীর একটা বৈজ্ঞানিক নাম লেখো, লিখবা প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম CIUM প্যারামেশিয়াম, নিচে টান দিয়ে এভাবে SP ডট দিবা, শেষে SP ডট মানে স্পিসিস, জানা না থাকলে এভাবে বৈজ্ঞানিক নাম লেখা যায়। বুঝছো কি বলছি? SP ডটের নিচে দাগ দেওয়া লাগবে না। ধরো তুমি জেনাস জানো কিন্তু স্পিসিস জানো না, আমাদের যেরকম মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়ান্স, এখন কেউ যদি লেখে হোমো, হ্যাঁ স্পিসিস এর নামটা মনে আসতেছে না, SP ডট মানে স্পিসিস আছে, ওইটাই হচ্ছে সায়েন্টিফিক নেমের ইয়ে, ঠিক আছে? এভাবে কিন্তু হোমোসেপিয়েন্সটা শিখে রাখা ভালো। মানুষের বৈজ্ঞানিক নাম যে গণ এবং প্রজাতি, এই দুইটা, এই কিছু কিছু জিনিস বেসিক জিনিস, এগুলো যদি না জানো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এই তিনটার নাম মনে রাখতে হবে, এরা কোন উপপর্বের বা কোন শ্রেণীর। হ্যাঁ, এই যে এই তিনটা, এটা 54 নাম্বার পেজে আছে, এটা আমি দিয়ে দিব, যারা বই কিনো নাই চিন্তার কারণ নাই, একেবারে বেসিক। এই প্রশ্ন আসলে এইটাই ভাবে এক কথায় দিয়ে দেওয়া যাবে। সরি, এই যে এই ক্লাস সার্কোডিনা কার থাকে, অ্যামিবা, ম্যাস্টিগোফোরা উপপর্বের হচ্ছে ইউগ্লিনা, ফ্লাজেলা থাকে, সিলিয়াটা শ্রেণীদের থাকে সিলিয়া, উদাহরণ কি প্যারামেশিয়াম। এখন হচ্ছে কি প্রোটোজোয়াদের চলন, যেহেতু এখানে ক্ষণপথ, ক্ষণপথ থাকলেই অ্যামিবার থাকে, এর জন্য এর নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। ঠিক আছে, তাহলে অ্যামিবয়েড চলন কার থাকবে, সার্কোডিনার উপপর্বের অ্যামিবার যে চলন পদ্ধতি, পদ্ধতিগুলোর নাম এগুলো অ্যামিবয়েড চলন। বুঝছো? ক্লিয়ার? কথা বলো না, সহজ করে বুঝবা, সহজ করে। পরীক্ষার সময় আরো অধ্যায় থাকবে, এ থাকবে, এই তিনটা লাইন অবশ্যই একেবারে যেন মনে থাকে, উল্টা পুল্টা না হয়। তারপরে ফ্লাজেলা তাহলে কার থাকবে, ম্যাস্টিগোফোরা উপপর্বের, ফ্লাজেলা থাকবে ইউগ্লিনা, তার মানে তার চলনটা হবে ফ্লাজেলীয় চলন। এরা সবাই কিন্তু প্রোটোজোয়া, সবাই প্রোটোজোয়া মানেই হচ্ছে কি এক কোষী, একটা মাত্র কোষ আছে, ওই কোষের মধ্যেই সব আছে, সাইটোপ্লাজম আছে, খাদ্য গহ্বর আছে, নিউক্লিয়াস, ঠিক আছে?
এগুলা কিন্তু সব মাইক্রোস্কোপিক, খালি চোখে এগুলো দেখা যাবে না। সিলিয়ারি চলন, সিলিয়ারি চলন কার আছে? প্যারামিশিয়াম। হ্যাঁ, আর গ্লাইডিং, গ্লাইডিংটা আমরা একটু দেখবো, গ্লাইডিংটা কার আছে? বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। বেসিকটা আমরা মনে রাখবো, কার কোনটা আছে, কোন উপপর্বের বা কোন শ্রেণীর কোনটা আছে, ফ্লাজেলা আছে, ক্ষণপদ আছে, নাকি সিলিয়া আছে, আর সেই প্রাণীটার নাম, এইটুকু আগে মাথায় রাখতে হবে। তারপরে ধরনগুলো আছে এখানে, অ্যামিবয়েড চলন কি কি। তাহলে আমি এখানে অনেক বড়, ভয় লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। এখানে টেকনিক্যালি একটু শর্ট করে দেখতে হবে। অ্যামিবয়েড চলন বা ক্ষণপদের সাহায্যে চলন। ক্ষণপদের সাহায্যে, তার মানে এই যে আবার লিখতেছে দেখো, সার্কোডিনা শ্রেণীভুক্ত, তার মানে সার্কোডিনাটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, ম্যাস্টিগো, আবার কি আছে দেখো, এই ম্যাস্টিগোফোরা, স্পোরোজোয়া, এদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। ম্যাস্টিগোফোরার কিছু কিছু প্রাণীতে আবার অ্যামিবয়েড চলনটা দেখা যায়। তাহলে এই লাইনটা পড়বো। এখানে দেখবো ইচ্ছা মতন সৃষ্টি করতে পারে, তার মানে প্রয়োজন অনুযায়ী, আগে থেকে থাকে না। ক্ষণপদ হচ্ছে অস্থায়ী, যখন অ্যামিবার মনে হবে না আমি একটু সামনে যাব বা ডানে যাব, তখন ও সেই দিকে ক্ষণপদ ওর শরীর থেকে সৃষ্টি করবে। আবার যখন কাজ শেষ হয়ে যাবে, অ্যামিবা তো জানোই নির্দিষ্ট কোনো আকার থাকে না, অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার থাকে না। হ্যাঁ, তারপরে কি আসতেছে এখানে? ক্ষণপদ। আচ্ছা, ক্ষণপদ সৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে প্রোটোপ্লাজম মূলত দুই ভাগে বিভক্ত থাকে, একটা গাঢ় একটোপ্লাজম, আর একটা হচ্ছে একটোপ্লাজম মানে বাইরের দিকে, আর কম ঘন হচ্ছে এন্ডোপ্লাজম। হ্যাঁ, তার মানে এই যে অ্যামিবার যদি আমি ছবিটা দেখি, অ্যামিবার অ্যামিবার ছবিটা যদি আমি দেখি, দেখো অ্যামিবার ছবিটা যদি দেখি, তার মানে বাইরের দিকে একটোপ্লাজম, ভিতরের দিকে এন্ডোপ্লাজম। ঠিক আছে, এখন আর কেন্দ্রের দিকে কম গাঢ় থাকে। এখন এই যে দেখো, এই যে এখানে অ্যামিবা, অ্যামিবার কি আছে? তলর সাথে সংযুক্তি। অ্যামিবার, তাহলে এখানে আমরা জানলাম ওর ভেতরে, বাইরের দিকে থাকে একটোপ্লাজম আর ভেতরের দিকে থাকে এন্ডোপ্লাজম। ঠিক আছে, গাঢ় যেটা থাকে সেটা হচ্ছে একটো একটোপ্লাজম, বাইরের দিকে প্রোটেকশনের জন্য বাইরের একটোপ্লাজম বাইরের দিকে, ওইটা হচ্ছে গাঢ় ঘনত্ব, সেটাকে কি বলা হচ্ছে তোমার? প্লাজমা জেল বলা হয়। ঠিক আছে, বেশি গাঢ়। আবার পক্ষান্তরে যেটা একটু কম গাঢ় বা কম তরল, সেটাকে বলা হয় প্লাজমা সোল। সেটাকে কি বলা হবে? প্লাজমা, প্লাজমা সোল, প্লাজমা জেল, প্লাজমা সোল। ব্যাস এইটুকু মাথায় রাখলেই হবে। তারপরে কি আছে? তলের সাথে, এটা দেখো তল, একটা তল লাগবে, বেজ লাগবে, এই যে এই তলের সাথে সংযুক্তি করে সামনে যায়, ক্ষণপদ সৃষ্টি করে। সম্মুখ দিকে প্লাজমা সোল প্লাজমা জেলে পরিবর্তন করে, তার মানে ভিতরে যে প্লাজমা সেলটা ছিল সেটা আস্তে আস্তে বাইরের দিকে যে এরকম বড় হয়ে দেখো প্লাজমা জেলে পরিণত করে। বাইরের দিকে তো প্লাজমা জেল আছে, এভাবে আস্তে আস্তে বডির এই জায়গাটা যেদিকেও যাবে সেই দিকে এরকম প্রসারিত করবে। হ্যাঁ, এইভাবে। আরেকটা কি আছে? পেছনের দিকে প্লাজমা জেল প্লাজমা সোলে পরিণত হয়, মানে উল্টে উল্টে যায় জিনিসটা। প্লাজমা সোল প্লাজমা জেলে পরিবর্তন হয়, আবার প্লাজমা জেল প্লাজমা সোলে পরিবর্তন হয়। যখন ও নড়বে, বডিটাই যে সামনের দিকে দিবে, তখন একটোপ্লাজম এন্ডোপ্লাজম হবে, আবার এন্ডোপ্লাজম একটোপ্লাজম হবে। হ্যাঁ, এভাবে এরকম চেঞ্জ হতে থাকবে। ফ্লাজেলার সাহায্যে চলন কি? এটা হচ্ছে সুতার মতন, আগেই বলছিলাম এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার সুতার মতন। ঠিক আছে, তার মানে ইউগ্লিনার চলন। এখন আমরা ইউগ্লিনারটা দেখি। জাস্ট বেসিক বেসিক একটা বেসিক জানা না থাকলে পরে মুশকিল হবে। হ্যাঁ, এখানে আছে কি ইউগ্লিনার। ইউগ্লিনার আবার এখানে অনেকগুলা মতবাদ আছে, খালি নামগুলা বুশলির মতবাদ। বুশলি একজন বিজ্ঞানী, উনি কি বলছে যে এরকম
এভাবে ফ্লাজেলা গুলো এরকম হয়, দেখো এই যে এটাতে ইউগ্লিনা, এই যেরকম সুতার মতন। ফ্লাজেলা গুলা কি করে, এই যে এরকম করে চলে। এই দেখো, এটা ধরো ইউগ্লিনা, ফ্লাজেলা গুলা কি হচ্ছে এরকম, যে সাঁতারের ইয়ের মতন, একবার এভাবে হয়, আবার এরকম, মানে একটা ফ্লাজেলাটা এরকম উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এভাবে এভাবে যায়। এই দেখো 1 2 3 4, মানে প্রথমে সোজা ছিল, তারপর আস্তে আস্তে ডানে গেল, আবার ডানে, এরকম করে নড়তে থাকে। ফ্লাজেলা গুলা নড়ে, ফ্লাজেলা নড়ায় নড়ায় ও সামনের দিকে অগ্রসর হয়। এই যে ত্বরণ ত্বরণ একটা জল স্রোতের মতন সৃষ্টি হয়, জল স্রোতের মতন সৃষ্টি হয়, সেটা হচ্ছে আল হেলা ক্রিসমেথ মতবাদ। এখানে এত কিছু পড়ার দরকার নাই, একটুখানি কয়েকটা লাইন দেখলে হবে। বুশলির মতবাদ, পার্শ্বীয় সঞ্চালন, পানিতে প্রাণীদেহের সাথে 2 ধরনের চাপের একটা ব্যাপার আছে। আর আল হেলা ক্রিসমেন মতবাদ হচ্ছে একটা তরঙ্গের মতন সৃষ্টি হয়, হ্যাঁ জলস্রোতের মতন, আচ্ছা, সামনের দিকে অগ্রসর হয়। গ্রে মতবাদ, এগুলা তেমন কিছু লাগবে না, মোটামুটি মানে বুঝছো তো, এইভাবে চলে। আমাদের মেন লাগবে হচ্ছে তোমার পার্থক্যগুলা, মেন কি লাগবে, পার্থক্যগুলো যদি আমরা পড়ি তাহলেই হবে। এখানে দেখো ইউগ্লিনীয় চলন, আগেরটা কি ছিল, ফ্লাজেলার চলন। হ্যাঁ বলো, হ্যালো, কোথায় না জানি না, নুসরাত শিমু হয়তো অন্য কারো ইয়ে দিয়ে ঢুকছো, ক্লাসেরই কেউ হবে। আচ্ছা পরে দেখো, ক্লাস আগে শেষ হয়ে যাবে, হয়তো ওর বোনের বা ইয়ে দিয়ে কারো ইয়ে দিয়ে ঢুকছে, নামটা ওইটা দেখা যাচ্ছে। আচ্ছা, ইউগ্লিনীয় চলন কি হচ্ছে, ইউগ্লিনার দেহে অবস্থিত মায়োনিম সংকোচন। এই যে এখন মায়োনিমটা কি জিনিস সেটা আমরা পরে যাব। তার মানে এখানে কি আসতেছে তোমার, এখানে ইউগ্লিনার আবার বিশেষ একটা চলন আছে যেটা শুধু ইউগ্লিনাতেই দেখা যায়, এজন্য আলাদা করে এটার নাম দিছে ইউগ্লিনার চলন। এখানে মায়োনিমের সংকোচকালে দেহের সম্মুখ ভাগ মোটা হয়। এই মায়োনিম জিনিসটা কি পরে আসতেছে, দেখাচ্ছি দাঁড়াও। তার মানে ইউগ্লিনার এই যে মায়োনিম সংকোচন প্রসারণ হয়, একটা ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে ইউগ্লিনীয় চলন। খাদ্যনালীর সাথে, খাদ্যনালীর ঢেউয়ের সাথে এটা তুলনা করা যায়। খাদ্যনালীর ঢেউ মানে সরি, সেটা হচ্ছে পেরিস্টালসিস, যে আমরা যে খাবার খেলাম, ধর আমি ভাত খেলাম, চাবালাম, অন্ননালী দিয়ে গেল পাকস্থলীতে, এভাবে খাবারটা যে ধীরে ধীরে নিচে নামতেছে, অন্ননালী দিয়ে পাকস্থলী, তারপরে ডিওডেনাম, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, আস্তে আস্তে যে খাবারটা উপর থেকে নিচে নামতেছে, হ্যাঁ, এই যে খাবারের যে গতিটা, এটা হচ্ছে কি পেরিস্টালসিস বলে অনেকটা, তার মানে উপর থেকে নিচের দিকে, তার মানে এটা হচ্ছে কি ইউগ্লিনীয় চলন। ইউগ্লিনীয় চলন এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এই যে দেখো, এই যে প্রথমে 1 2 3 4 এরকম এরকম, এত কিছু ছবি আঁকতে হবে না, যা জিনিসটা বোঝার জন্য। সিলিয়ারি চলন কার থাকবে, প্যারামেশিয়ামের থাকবে, তাই না, প্যারামেশিয়াম সিলিয়াটা শ্রেণীর। দেখো সিলিয়ারি কার্যকরী আঘাত প্রতিঘাত সিলিয়া যুক্ত প্রোটোজোয়ান প্রাণীদের চলন সংঘটিত হয়। সিলিয়া 2 প্রকার সঞ্চালন হয়, 2 ধরনের হয়। সেটা হচ্ছে কি মুভমেন্টে দেখা যায়, পর্যবেক্ষণে দেখা যায় মায়োনিমের সংকোচন কালে দেহের সম্মুখ, আচ্ছা, সিলিয়ার হচ্ছে 2 প্রকার, একটি সক্রিয় আর একটি নিষ্ক্রিয় সঞ্চালন। একটা হচ্ছে কি সক্রিয়, আর একটা হচ্ছে কি তোমার নিষ্ক্রিয়, ঠিক আছে, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। প্রতিটি সিলিয়ার সাময়িকভাবে হেলে পানিতে আঘাত করে প্রাণীটি সিলিয়ার আঘাতে বিপরীত অগ্রসর হয়। মানে এরা কিন্তু পানি বা জলজ পরিবেশে থাকে, তখন এভাবে চলাচল করে প্যারামেশিয়াম, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমাদের মেন জিনিসটা মায়োনিম, মায়োনিম জিনিসটা এখন আমাদের ক্লিয়ার হবে। মায়োনিমটা কি আছে, এই দেখো মায়োনিম হচ্ছে উপরের, এই যে এই চিত্রটা যদি দেখি এখানে, আচ্ছা এখানে কি আছে মায়োনিম বা বিপাকীয় চলন। বিপাকীয় চলন বলতে বোঝাচ্ছে এই যে
সংকোচন প্রসারণের ফলে কি হয়, মেটাবলিক চলন বলা হয়। এই যে খাবারটা যে গ্রহণ করলো, খাবারটা তো আস্তে আস্তে আমাদের যেরকম পরিপাকতন্ত্র আছে, ওদের তো এত কিছু নাই, যেহেতু ওরা এক কোষী। ওই খাবারটা যে আস্তে আস্তে তোমার রাসায়নিক ক্রিয়া হলো, শরীরের মধ্যে শক্তি যোগাচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে, তাই না, প্রাণী যেহেতু। তার মানে এগুলার এগুলার হয় কিভাবে, এই যে সংকোচন প্রসারণের ফলে তাকে মায়োনিমের সাথে চলন বা মেটাবলিক চলন বলা হয়। মানে খাবার হজমের জন্য আর কি, ঠিক আছে, সেটার জন্য কিছুটা ও চলাচল করে থাকে মায়োনিমের সাহায্যে। এই প্রকার চলনকে ইউগ্লিনয়েড, এটাকে আবার ইউগ্লিনয়েড চলনও বলা হয়। এই যে এখানে দেখো ইউগ্লিন আর মায়োনিম, মায়োনিম হচ্ছে এই মতনই, ফ্লাজেলার মতনই একটা থাকে। এই দেখো যে উপরের এটা আস্তে আস্তে ভাবে নড়াচ্ছে, হ্যাঁ। আর এই যে প্যারামেশিয়ামের চলনটা দেখো, প্যারামেশিয়াম হচ্ছে ঢেউয়ের মতন আঁকা বাঁকা। ধরো এটা পানি এরকম করে যাবে, এখানে ছিল প্রথমে এইভাবে, মানে এভাবে যায় এভাবে যায় এভাবে ঢেউয়ের মতন করে উপর নিচ বডিটাকে কাত করে উপর নিচে চলাচল করে প্যারামেশিয়াম, ঠিক আছে। এক একজন এক এক ভাবে চলাচল করে। আচ্ছা, এখন আমরা কি দেখবো, প্রোটোজোয়ারদের চলন অঙ্গাণুর তুলনা, ওই বর্ণনাগুলো একটু দেখবো ওখান থেকে। এই যে 5-6 প্রকার বর্ণনা, তারপরে তোমার চলে যাব ক্ষণপদ ও সিলিয়া ফ্লাজেলার মধ্যে পার্থক্য, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে কি, এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি প্রশ্ন করে লিখে রাখছি, প্রোটোজোয়ারদের চলনাঙ্গনের মধ্যে তুলনা। তাহলে আমরা কি কি জানি, মেন হচ্ছে ক্ষণপদ, ফ্লাজেলা, সিলিয়া। মায়োনিমটা আসলে ইউগ্লিনার চলনের মধ্যেই পড়ে, হ্যাঁ, ওই ফ্লাজেলার মধ্যেই কিছুটা পড়ে যায়, এর জন্য মেন হচ্ছে এই তিনটেই। তাহলে এখানে কি আছে, ক্ষণপদ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে এই ছকটা ভালো করে পড়বা। আর এই যে 6 প্রকার, এই যে 6 প্রকার যা আছে সেখান থেকে 3 থেকে 4টা লাইন এভাবে সুন্দর করে পড়ে ফেলতে হবে। কারণ বড় প্রশ্ন আসতে পারে যে প্রোটোজোয়ার চলন বর্ণনা করো, ঠিক আছে। মেন হচ্ছে এই যে এই 4 প্রকার চলন একটু দেখবা, 54, 55, এই 56, এগুলো একটু সংক্ষেপে দেখতে হবে, ঠিক আছে। এই যে ইউগ্লিনয়েড চলন আর সিলিয়ারি চলন, এই যে এই 4 প্রকার চলন বড় প্রশ্ন হিসাবে আসতে পারে। তার মানে পেজ নাম্বার হচ্ছে কত থেকে, পেজ নাম্বার হচ্ছে প্রোটোজোয়া চলন বর্ণনা করে, এই যে 54 নাম্বার পেজ থেকে 54, 55, 56, 57, হ্যাঁ, এখান থেকে সংক্ষেপে। আর চিত্র হিসাবে 1-2টা চিত্র দেওয়া যেতে পারে বা শিখে রাখা যায়। আমি বলি, হয়ে গেল, এখান থেকে চিত্র, এই যে আমি এবার একটা চিত্র, হ্যাঁ একটা দিতে পারে, আমি এটা আঁকতে বেশিক্ষণ লাগবে না, এই যে এইভাবে আঁকে দিবা। অ্যামিবার তো নিজস্ব কোনো আকার আকৃতি নাই, এভাবে দিয়ে এটা দিয়ে দিবা যে এটা ক্ষণপদ, ঠিক আছে। প্লাজমা, এই যে তারপরে দিয়ে দিবা প্লাজমা জেল, প্লাজমা সোলে পরিবর্তন হচ্ছে, আবার প্লাজমা সোল, প্লাজমা জেলে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে একটু নিউক্লিয়াস রিয়েটিয়ে দিয়ে, মানে ছবিতেও তো সময় লাগানো যাবে না, যেহেতু প্রাণীবিদ্যায় পড়তেছো, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু না কিছু ছবি আছে, টেকনিক্যালি ছবিগুলো একটু রাফ ভাবে এঁকে দিয়ে দিতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বর্ণনার দিকে মনোযোগ দিবা। 10 নম্বরের প্রশ্নে সাধারণত চিত্র দিলে নাম্বারটা ভালো পাওয়া যায়, যেই প্রশ্নের চিত্র আছে সেটা আনসার করলে ভালো নাম্বার পাওয়া যায়। একটা নেই, এটা একটু কঠিন, এটা দেওয়ার দরকার নাই, এটা একটু কঠিন, দরকার নাই এটা। তারপরে যেরকম এরকম এটা কি, এটা তো ইউগ্লিনার এই যে গতিটা, এই একটা চিত্র দেখাইলেই হয়। এই যে এটা যেরকম দেখা, এই যে এই চিত্রটা দেওয়া যেতে পারে, ঠিক আছে, বাস। তারপরে এখানে এতগুলা লাগবে না, 2-3টা চিত্র দিয়ে, যে প্যারামেশিয়ামের এটা একেবারে সহজ, এই চিত্রটা দেওয়া যেতে পারে যে এইভাবে প্যারামেশিয়াম এমনি চলে বা এটা শেষ। আচ্ছা, এখন তার মানে দেখো প্রোটোজোয়ানদের চলন অঙ্গাণুর মধ্যে তুলনা, তার মানে কি,
অ্যামিবা হচ্ছে ক্ষণপথ সৃষ্টি করে, ক্ষণপথ ভোঁতা। ক্ষণপথটা দেখো ভোঁতা হয় এবং অস্থায়ী হয়, মোটা ভোঁতা অস্থায়ী, যখন প্রয়োজন তখন সৃষ্টি হয়। ফ্লাজেলা কি হয়? ফ্লাজেলা তো চাবুকের মতন, অনেকটা চাবুকের মতন লম্বা, এরকম ফ্লাজেলা থাকে, স্থায়ীভাবে সংযুক্ত থাকে। তার মানে ফ্লাজেলাটা একেবারে স্থায়ীভাবে থাকে। হ্যাঁ, স্থায়ীভাবে থাকতেছে ফ্লাজেলা। আর যখন দরকার হয় তখন সেই ফ্লাজেলাটা ওরকম ঢেউয়ের মতন করে সামনে চলাচল করে আর কি। হ্যাঁ, তারপর সিলিয়া কি? সিলিয়া হচ্ছে স্থায়ীভাবে। সিলিয়া হচ্ছে খাটো রোমের মতন। সিলিয়া আর ফ্লাজেলার পার্থক্য হচ্ছে সিলিয়াটা ছোট হয়। এই যে যেমন ধরো এই যে প্যারামেশিয়ামের সিলিয়া থাকে, তাই না? এই দেখো, এই যে প্যারামেশিয়ামের বডিটা দেখো, ধরো এটা প্যারামেশিয়াম। প্যারামেশিয়ামের বডির এখানে ছোট 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 এই যে অনেক অসংখ্য সিলিয়া আছে। এই যে এই যে এই যে এই যে দাগগুলা দেখো, এই যে এখানে এখানে এই যে এখানে 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 অসংখ্য ছোট 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 রোমের মতন। ওই যে রোম আছে না আমাদের, ধরো যে গায়ের গায়ের লোম যেরকম এরকম একটু খাটো খাটো হয়, রোমের মতন হয়। আর ফ্লাজেলাটা বেশ লম্বা হয়, চাবুকের মতন হয়। বুঝছো? এই যেভাবে এগুলো এগুলো পড়তে হবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সংখ্যায় অল্প থাকে। কি থাকে সংখ্যায় অল্প? ক্ষণপথ সংখ্যায় অল্প থাকে। হ্যাঁ, ক্ষণপথ ধরো সামনে যাবে, অ্যামিবা একটা ক্ষণপথ সৃষ্টি করলো এইভাবে। ঠিক আছে, ক্ষণপথ সংখ্যা অল্প থাকে। ফ্লাজেলাও অল্প থাকে, কিন্তু সিলিয়া অসংখ্য থাকে। এই যে প্যারামেশিয়াম, প্যারামেশিয়ামের বডি চারিদিকে চারিদিকে ছোট 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 এরকম রোমের মতন থাকে। অ্যামিবয়েড চলন সংগঠিত হয় কার? ক্ষণপদে। ফ্লাজেলার চলন সংগঠিত হয় ফ্লাজেলার মাধ্যমে। আর সিলিয়ারি চলন, চলন পদ্ধতিগুলো হচ্ছে সিলিয়া। এই যে প্লাজমা জল, প্লাজমা সোল থাকে, তাই না? কিন্তু এদের এই যে ফ্লাজেলার ক্ষেত্রে আর সিলিয়ার ক্ষেত্রে প্লাজমা জেল, প্লাজমা সোল থাকে না। সহজ? কঠিন লাগতেছে? খুব একটা কঠিন না। কোনটার আকার আকৃতি কেমন, বৈশিষ্ট্য কেমন, এগুলো আমাদের পড়তে হবে। তারপরে যে 9টি নালিকা গুচ্ছ থাকে না, আর বাকি দুইটার আবার 9টা থাকে। নালিকা গুচ্ছ এখানে ছোট্ট একটা গঠন আছে, ওই এভাবে যখন এভাবে যখন, তার মানে কিসে থাকে? ফ্লাজেলায় থাকে। ফ্লাজেলা তো লম্বা, এখানে একটা লম্বা এরকম নালিকা গুচ্ছ থাকে 9টা, পরিধিস্থ। পরিধি মানে শরীরের একবারে যে বাইরের দিকে, পরিধির দিকে থাকে ফ্লাজেলা আর সিলিয়ার ক্ষেত্রে, কিন্তু ক্ষণপদের ক্ষেত্রে থাকে না। ক্ষণপদের ক্ষেত্রে কি থাকে? ওই যে প্লাজমা জেল আর প্লাজমা সোল থাকে। হ্যাঁ, এইভাবে পড়ে ফেলতে হবে। তারপরে কি আসতেছে? কেন্দ্রে প্লাজমা সোল থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে কি কম ঘন হয়। আর একটোপ্লাজম বা বাইরের দিকে প্লাজমা জেল থাকে, যেটা বেশি ঘন হয়। আর এখানে কি আছে? ফ্লাজেলায় 2টি অনুনালিকা থাকে, ছোট ছোট 2টা অনুনালিকা থাকে। আর এখানে 2টা অনুনালিকা থাকে। এই যেভাবে পড়ে ফেলবা। নরণ ও চলন। নরণ ও চলন তো একবারে সহজ। কোনটা নড়া আর কোনটা চলা? চলা মানেই তো অবস্থান পরিবর্তন হবে। এই যে আমি হাঁটতেছি, আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। নড়া মানে আমি হাতটা নাড়ালাম, তাহলে কি আমার ইয়ে হলো? স্বস্থান থেকে নিজের দেহের কোনো অংশকে নড়াকে বলা হয় নড়াচড়া। আমি এক জায়গায় দাঁড়ায় আছি, আমি হাত নাড়াচ্ছি। বা ধরো ইউগ্লিনা এক জায়গায় দাঁড়ায় আছে বা পানির মধ্যে আছে, সেখানেও আস্তে করে কি করতেছে? ইয়েটা ফ্লাজেলাটা নাড়ালো, কিন্তু কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে না, সেটা হচ্ছে নরণ। যখনই অবস্থান চেঞ্জ হবে এক স্থান থেকে, সেটা হচ্ছে চলন, গমন হবে যখন। চলনের মাধ্যমে স্থানান্তর হয়, আর এখানে স্থানান্তর হতেও পারে নরণের ক্ষেত্রে, নাও হতে পারে। নরণে উদ্দীপকের প্রভাব কম, ঠিক আছে, আর চলনে উদ্দীপকের প্রভাব বিদ্যমান। নরণ হচ্ছে চলনের পূর্ব শর্ত। মানে আমি যদি হাঁটি তাহলে তো আমার পাটাকে নাড়তে হবে, তার মানে নরণ হচ্ছে চলনের পূর্ব শর্ত, আর চলন নরণের পূর্ব শর্ত নয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও কোন একবার যেন আসছিল এটা, নরণ এবং চলনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন হচ্ছে তাহলে
এটাও পড়ে ফেলতে হবে। দেখো এই যে ট্রিপল স্টার দিয়ে দিলাম, এটা ট্রিপল স্টার, এটা হচ্ছে ডবল স্টার। এই প্রশ্নগুলো, এই পার্থক্যগুলো সুন্দর করে পড়ে ফেলবা। আর 10 নম্বরের জন্য প্রোটোজোয়ার চলন পদ্ধতি কি কি ছিল, ক্ষণপদীয় চলন, এই যে অ্যামিবয়েড চলন, সিলিয়ারি চলন, এই 4 প্রকার কিন্তু পার্থক্য আকারেও আসতে পারে খ বিভাগে। আবার তোমার 10 নম্বরের জন্য বড় করে আসতে পারে, তখন কিন্তু চিত্র সহ ব্যাখ্যা করে দিবা। বুঝছো? এই কথা বলো না কেন? বুঝতে পারছো? খ বিভাগও আসতে পারে। আর তুমি যদি চাও আগে এই পার্থক্যটা আগে তুমি পার্থক্যটা পড়ে ফেলবা, কারণ পার্থক্যের লাইনগুলা তুমি 10 নম্বরের প্রশ্নের মাঝেও বর্ণনা আকারে দিতে পারবা। এখানে কয়টা পয়েন্ট আছে দেখো, 1টা 2টা 3টা 4টা। কি কি আছে? ক্ষণপদের সাহায্যে চলন, ফ্লাজেলার সাহায্যে চলন, সিলিয়ার সাহায্যে চলন, পেলিকলের গ্লাইডিং চলনে কি আসতেছে? পেলিকল। পেলিকল আরেকটা গঠন আছে ঠিক অনেকটা এর মতনই, বাইরের একটা আবরণের মতন, সেটার সাহায্যে চলে। আর হচ্ছে এ ধরনের চলনে প্রাণী অধিক দূরত্ব অতিক্রম করে। আর মাঝারি দূরত্ব, সামান্য দূরত্ব সিলিয়ারিতে, এটাও সামান্য, অতি সামান্য। তার মানে গ্লাইডিং চলনে খুব একটা অবস্থার পরিবর্তন হয় না। অ্যামিবয়েড চলন প্রক্রিয়ায় প্রাণী যে কোনো দিকে যেতে পারে। আর ফ্লাজেলার হচ্ছে চলন প্রক্রিয়ায় প্রাণীর সামনে পেছনে। তার মানে ফ্লাজেলা যাদের আছে তারা সামনে আর পেছনে চলাচল করতে পারে। আর পাশে তো বেচারি চলতে পারে না, পাশে যদি ওর ইচ্ছা হয় তাহলে পানির স্রোতের উপর নির্ভর করতে হয়। পানির স্রোতটা যেদিকে যায় তখন চাইলে ও পানির স্রোতের সাথে ভেসে সেদিকে যায়, ঠিক আছে, কিন্তু ও নিজে পাশে চলাচল করতে পারে না। সিলিয়ার সাহায্যে চলাচলে প্রাণী শুধুমাত্র সামনের দিকে। তার মানে সিলিয়াতে বেচারি শুধু সামনেই যায়। হ্যাঁ, সীমাবদ্ধতা, গ্লাইডিং চলনের সাহায্যে প্রাণী শুধুমাত্র সামনের দিকে। এই সিলিয়ারি আর গ্লাইডিং এ শুধু সামনের দিকে চলাচল করতে পারে বেচারি, বুঝছো? আর পাশে যদি যেতে ইচ্ছা হয় তাহলে ওর পানির স্রোতের উপর নির্ভর করতে হয়। তারপরে কি সার্কোডিনা পর্বের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, সার্কোডিনা হচ্ছে আসলে শ্রেণী, বারে বারে এক এক জায়গায় দিছে সার্কোডিনা। সার্কোডিনার হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি ক্ষণপদ। এই যে বৈজ্ঞানিক নাম, এই যে এই 5 নাম্বারটা তোমরা সুন্দর করে পড়বা। দেখো বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে, বৈজ্ঞানিক নামগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদ নাম অনুসারে পড়ছো না ফার্স্ট ইয়ারে, নিচে দাগ দিতে হবে। এই যে ইউগ্লিনা ভেরিডিস, প্যারামেসিয়াম কোডাটাম, তারপরে সেন্টর রোসেরি, এই যে এই নামগুলো সুন্দর করে পড়ে বলতে হবে। আর এটা হচ্ছে সার্কোডিনেটটা হচ্ছে ক্ষণপদ। এইটা ফাইটোম্যাস্টিগোফোরা বা ম্যাস্টিগোফোরা লিখলেও হয়। ফাইটোম্যাস্টিগোফোরার এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি ফ্লাজেলা মনে হয় নাকি, পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, মধ্যে দেখা যায়, ও পরে আগের পেজে আছে। এই যে ফ্লাজেলীয় চলন আর সিলিয়ারি চলন হচ্ছে সিলিয়েট পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য। আর গ্লাইডিং চলন হচ্ছে গ্লাইডিং ও সিলিয়েটদের দেখা যায়। তার মানে এই দুইটা গ্লাইডিং আর সিলিয়েট শ্রেণীর মধ্যে পাওয়া যায়। বুঝছো? এটা সুন্দর করে এই প্রশ্নটা খুবই সুন্দর করে পড়ে ফেলবা। বুঝছো? এইটা 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 আচ্ছা ঠিক আছে। ও দাঁড়াও, খালি চলে যায়। এখন টাইম মনে হয় প্রায় শেষ। কিছু প্রশ্ন মনে হয় ছিল, দেখো এই যে এই প্রশ্নগুলো একটু পড়ে ফেলবে। যে পেলিকল কি, দেহাবরণ কাকে বলে? পেলিকল অনেক সময় আসে ক বিভাগে। পেলিকল হচ্ছে প্রোটোজোয়ানদের বহিরাকৃতি প্রদানকারী পুরু পর্দা, একটা পর্দা, জাস্ট বডি প্রোটেকশনের জন্য একটা এরকম পর্দা থাকে, পুরু মোটা। একটোপ্লাজম এন্ডোপ্লাজম তো থাকে, আবার একটা পর্দাও থাকে, কারণ ওদের বডিটা যত নরম, সেটা হচ্ছে পেলিকল। সংজ্ঞা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিকা কাকে বলে? থিকা, হ্যাঁ, প্রোটোজোয়ানদের দেহকোষকে ঘিরে প্রাথমিক যে শক্ত আবরণ সেটা থিকা। খোলক কি, লরিকা কাকে বলে? লরিকা হলো প্রোটোজোয়া। এগুলো পড়ে ফেলতে হবে, হ্যাঁ। এই পেজটা আমি দিয়ে দিব। এই যে সিলিয়ার সংজ্ঞা কি,
ফ্লাজেলার সংজ্ঞা কি? এখান থেকে যে কোনো কমন পাবা, হয় পেলিকাল কাকে বলে ক বিভাগে আসবে, বা থিকা কাকে কি, লরিকা কাকে বলে, ফ্লাজেলা কাকে বলে, সিলিয়া কাকে বলে, সিস্ট প্রাচীর কি, এই সংজ্ঞাগুলো একটু দেখে দিবে। এই সংজ্ঞাগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো দিয়ে দিব। আর এইখানে এখানেও আছে দোদুল্যমান, এতগুলো আসে না? এই যে সিরি কি, সিরি কি, এখানে 29টা প্রশ্ন আছে। 29টা প্রশ্ন আসে। এই যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, নন প্যারাসাইটিক পরজীবী, মনো প্যারাসাইটিক পরজীবী, এগুলো আমি পরে পড়াবো। ডাইজেনিক পরজীবী, এই তিনটা থেকে যে কোনো একটা আসবে। হলোফাইটিক পুষ্টি কাকে বলে? যখন পুষ্টি পড়াবো তখন এই প্রশ্নগুলো লাগবে। হ্যাঁ, আপাতত তোমরা ওই 14টা প্রশ্ন, আপাতত তোমরা এই 14টা প্রশ্ন এই যে এখান থেকে পড়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আমি দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।